দেখো, আজকে আমরা পড়াবো ভেক্টর। আমরা পড়বো ভেক্টরটা পড়বো। তাহলে ভেক্টর ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারটা পড়বো। 11 এর ভেক্টর চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? প্রথমত বলি, ভেক্টর বলতে গেলে আমরা প্রথমে স্কেলার কোয়ান্টিটি ব্যাপারটা নিয়ে আসবো। তাহলে আমরা কোয়ান্টিটি কাকে বলবো সেটাও দেখতে হবে। যে কোনো পরিমাপযোগ্য রাশি, যে কোনো পরিমাপযোগ্য বিষয়কেই বলা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। তোমরা রাশি বলে পড়েছিলে ক্লাস 9-এ, রাশি কাকে বলে। তো তোমরা এখানেও ওটাই তোমাদেরকে বলবো, কোয়ান্টিটি কাকে বলবো। কোয়ান্টিটি হচ্ছে যে কোনো পরিমাপযোগ্য বিষয়কেই কোয়ান্টিটি বলা হচ্ছে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো নির্ণয় করা যায়, তাহলে এগুলো সবগুলোকেই রাশি বলবো। তাছাড়া চাপ, বল, বেগ ইত্যাদিও নির্ণয় করা যায়, তাহলে এগুলোও হলো রাশি। এছাড়া ত্বরণ, সরণ, ভর, ভরবেগ, ক্ষমতা এগুলো নির্ণয় করা যায়, এগুলোকেও আমরা রাশি বলবো, ঠিক আছে? তো এবারে রাশিকে দুভাগে ভাগ করব। কিভাবে? কিছু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে দিক নির্ণয় করার বা দিক উল্লেখ করার প্রয়োজন হয় না। কিছু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে দিক উল্লেখ করার প্রয়োজন হয় না, আর কিছু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে আমাদেরকে দিক উল্লেখ করতে হয় বা অভিমুখ উল্লেখ করতে হয়। যেমন ধরো কার্য বা দূরত্ব, এগুলো দিক নির্ণয় করতে হয় না, দিক বলতেও হয় না। যেমন দূরত্ব, যদি বলি এখান থেকে কলকাতার দূরত্ব 300 মিটার, এই 300 কিলোমিটার, তাহলে কি আমাকে অভিমুখ বলতে হলো? না। যদি বলি আমি 10 জুল কাজ করেছি, তাহলেও কোনো অভিমুখ বলা দরকার নেই। আবার যদি বলি একটি বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাহলেও অভিমুখ বলা দরকার নেই। এগুলো হলো স্কেলার রাশি। তাহলে প্রথমে আমরা বললাম স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? এটা হলো স্কেলার রাশি, যেটা নিয়ে আমরা পড়বো না। এবারে হবে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? পরিমাপযোগ্য যে সমস্ত প্রাকৃতিক বিষয়ের অভিমুখ আছে। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় তো হতেই হবে, মানে ওটা তো রাশি বটেই। এবার ওর অভিমুখও থাকবে। যেমন ধরো সরণ, সরণ বলার সময় আমাদেরকে বলতে হয় কোন দিকে হলো। যেমন ধরো 10 মিটার পূর্ব দিকে, অর্থাৎ বোঝা গেল ওই বস্তুটির সরণ 10 মিটার পূর্ব দিকে বলতে বোঝা গেল যে বস্তুটি পশ্চিম থেকে পূর্ব দিকে 10 মিটার সরে গেছে। পশ্চিম থেকে পূর্ব দিকে 10 মিটার সরে গেছে। এইবারে এই ভেক্টর রাশির মধ্যে কতগুলো বিষয় মনে রাখবে। যেমন ধরো সময় নর্মালি ভেক্টর রাশি, কিন্তু আমরা যদি ভালো করে ভেবে দেখি এটাকে স্কেলার, এই সময় নর্মালি স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। সময়ের দিক আছে কি বলো? সময়ের কি কোনো দিক আছে? না স্যার, নেই। কিন্তু যখন আমি এটাকে ভাববো যে সময় সর্বদা একমুখী, অর্থাৎ অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যাচ্ছে, তাহলে কি বলা যাবে? না, সময় একটি অভিমুখ আছে। তখন কোনো ক্ষেত্রে একে ভেক্টর হিসেবে ধরাও যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো চাপ। চাপ রাশিটা ভেক্টর না স্কেলার, কেউ বলতে পারবে? স্কেলার। চাপ রাশি হচ্ছে স্কেলার। কেন বলছি দেখো, কতগুলো এক্সাম্পল বলে দিচ্ছি। কোনো একটি তরল, জল হোক বা পারদ হোক, কোনো তরল, তার কোনো বিন্দুতে যদি চাপ বলি, তাহলে সেই চাপ সব দিকে সমানভাবে প্রযুক্ত হয়, অর্থাৎ চাপের কোনো নির্দিষ্ট দিক নেই। চাপের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই চাপটাকেও আমরা স্কেলার রাশি বলতে পারি, বলবো। এবারে তড়িৎ প্রবাহ স্কেলার না ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ স্কেলার না ভেক্টর রাশি বলো? তড়িৎ প্রবাহ স্কেলার রাশি।
তড়িৎ প্রবাহের কখনোই অভিমুখ বলা হয় না, পূর্ব থেকে পশ্চিমে বা উত্তর থেকে দক্ষিণে এরকম বলা হয় না। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় বটে, কিন্তু তারটাকে যদি মুচড়ে দিই, দমড়ে দিই, তাহলে যেখানে যেমন তারের আঁকা বাঁকা আকৃতি গঠন হবে, ঠিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অভিমুখও সেই দিকেই হবে। তাহলে তড়িৎ প্রবাহ কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়, তড়িৎ প্রবাহ স্কেলার কোয়ান্টিটি। তাহলে আপাতত ভেক্টর এবং স্কেলার সম্পর্কে আমরা একটা ধারণা মোটামুটি পেলাম, ঠিক আছে? তাহলে দেখো, এই স্কেলার রাশি যখন বলছি, যেমন ধরো 5 কেজি আলু বা 5 কেজি ভর বললাম, কোনো কিছুর ভর, এর অভিমুখ বলেছি কি না। কিন্তু যদি কোনো গাড়ির গতিবেগ বলি, তাহলে 25 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে, এই রাশিটা বললাম। আর এই রাশিটা দেখো, দুটো রাশি উল্লেখ করেছি এখানে। ভেক্টর রাশির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান সম্বন্ধীয় অংশ, আর একটা হচ্ছে অভিমুখ সম্বন্ধীয় অংশ। তাহলে মান সম্বন্ধীয় অংশ নির্দিষ্ট, আর অভিমুখ সম্বন্ধীয় অংশ এটাও কিন্তু নির্দিষ্ট। দেখো, পূর্ব দিকে দেখবে কিছুক্ষণ পর আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ ধরবো। এক্স অক্ষ বরাবর অভিমুখ ভেক্টরকে বলবো আই ক্যাপ, যেমন পূর্ব দিক, সেরকম এক্স অক্ষ বরাবর যার অভিমুখ, তার অভিমুখকে বলা হবে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যার অভিমুখ, সেই অভিমুখটাকে বলা হবে কি জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যদি অভিমুখ থাকে, সেই অভিমুখটাকে বলা হবে কি কে ক্যাপ। সবগুলো ছোট হাতের, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো দেখো, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব? ভেক্টর রাশিকে সাধারণত তীর চিহ্ন, দেখো ভেক্টর রাশিকে দুভাবে প্রকাশ করা যাবে, এক হচ্ছে মানের দিক থেকে প্রকাশ, আর জ্যামিতিক দিক থেকে প্রকাশ। তাহলে ভেক্টর রাশির মানের প্রকাশ কিরকম? দেখো, হয়তো এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে একটা গাড়ি, তাহলে আমরা লিখবো 5i। কি লিখবো? আমরা লিখবো 5i। ঠিক আছে? একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর ছুটছে, তখন আমরা বলবো 5i, বা এটাকে কেউ এরকম বলতে পারো 5 মিটার পার সেকেন্ড আর আই ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, যদি এটা ওয়াই অক্ষ বরাবর হতো, তাহলে এখানে বসতো জে ক্যাপ। কি বসতো? জে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল মানের দিক থেকে প্রকাশ, অর্থাৎ এটা সংখ্যাগত দিক থেকে প্রকাশ, প্রতীকের সাহায্যে প্রকাশ বলতে পারি। আবার কোন ভেক্টর রাশির মধ্যে দুটো রাশি থাকবে, একটা মান সম্বন্ধীয় অংশ বলেছি, আর একটা অভিমুখ সম্বন্ধীয়। যদি ভেক্টর রাশিকে জ্যামিতির সাহায্যে প্রকাশ করতে হয়, তাহলে একটা রেখা প্রকাশ করব, তাতে তীর চিহ্ন দেয়া থাকবে। একটা রেখা প্রকাশ করব, তাতে কি দেয়া থাকবে? তীর চিহ্ন। তাহলে এই যে রেখা, এই রেখাটার দৈর্ঘ্য এখান থেকে এতটা দৈর্ঘ্য না, এই রেখাটার দৈর্ঘ্য কতটা? এটা, এর দৈর্ঘ্যটা হলো ভেক্টরের মান। রেখার দৈর্ঘ্য সমান ভেক্টরের মান। রেখার দৈর্ঘ্য ভেক্টরের মানকে প্রকাশ করে। আর রেখার উপরে যে তীর চিহ্নটা আছে, এটা ভেক্টর অভিমুখ। রেখার তীর চিহ্ন, ভেক্টর তীর, ভেক্টরের অভিমুখ। রেখার তীর চিহ্নটা ভেক্টরের কি নির্দেশ করে বলো? অভিমুখ নির্দেশ করে। তাহলে দেখো, এখন আমরা কোনটা ভেক্টর বললাম? এই যে এইটা একটা ভেক্টর। একটা ভেক্টরকে জ্যামিতির সাহায্যে কি করে প্রকাশ করব? না বললাম তীর চিহ্ন যুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করব। যে তীর চিহ্ন যুক্ত সরলরেখা, দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মান এবং তীর চিহ্নটা হচ্ছে ভেক্টরের অভিমুখ।
আর একটা পদ্ধতি বললাম কি, যেমন ধরো মান এবং অভিমুখ, এই যে একক ভেক্টর, মানটা ভেক্টরের মান এবং যে দিকে নির্দেশ করছে সেই দিকে একক ভেক্টর দ্বারা এর গুণফল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভেক্টর রাশি সমান মান ইনটু অভিমুখ ভেক্টর। মান ইনটু বা পাশাপাশি লিখে দিতে পারি মান ইনটু অভিমুখ। আপাতত আমি এইটুকুই বোঝাচ্ছি, এরপরে আরো আছে, তারপর তোমাদের বলছি। তাহলে পোলার, এরপরে আছে পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর। তাহলে দেখে নাও ভালো করে কি কি বুঝিয়েছি আমি এখানে। এরপরে হচ্ছে ভেক্টরের ভাগ, শ্রেণী বিভাগ। ভেক্টরকে দুভাগে ভাগ করা যায় প্রকৃতি অনুযায়ী, দেখবে পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর। কটা বললাম? একটা হচ্ছে পোলার ভেক্টর, আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর। আচ্ছা, পোলার ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের সেই শুরু আছে আর শেষ আছে, নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ যে ভেক্টরের স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট আছে তাকে বলা হচ্ছে পোলার ভেক্টর। দেখবে বইয়ে তোমাদের লেখা আছে যে সমস্ত ভেক্টর রাশিকে রাশির অভিমুখে তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা যায় তাদের পোলার ভেক্টর বলে। এদের শুরু আছে আর শেষ আছে, দেখবে, ঠিক আছে? এটাকে পোলার ভেক্টর বলে, ঠিক আছে? যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, এগুলো এগুলো হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর শুরু আর শেষ আছে। এবার তোমরা বলো স্যার পোলার ভেক্টর অক্ষীয় ভেক্টরটা কি? তা অক্ষীয় ভেক্টরটা না দেখলে পোলার ভেক্টর ভালো করে বুঝবে না। দেখো অক্ষীয় ভেক্টরটা কি, যখন আমরা একটা স্ক্রুকে টাইট করি, স্ক্রুকে দেখবে একটা স্ক্রুকে টাইট করছি, ঘুরাচ্ছে কোন দিকে? এইদিকে। আর স্ক্রুটা এগোচ্ছে কোন দিকে? এইদিকে। আমি আবার করছি, এটা কি হলো? স্ক্রুটা ঘোরালাম একদিকে আর এগোচ্ছে কোন দিকে? ওইদিকে, ঠিক তো? তাহলে দেখো এই ভেক্টরটার ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য করবে, একটা স্ক্রু আমি নিচ্ছি, এখন এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, আর এটাকে জেড বলছি। ও আগের বারে আমি ভুল একটু করে দিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম, যাই হোক। এখন এক্স থেকে ওয়াই এর দিকে যদি আমি ঘোরাই, এখন যদি এক্স থেকে ওয়াই এর দিকে আমি ঘোরাই তাহলে কি হবে? এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাই, স্ক্রুটা কোন দিকে এগিয়ে যাবে? জেড এর দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? আমি যদি স্ক্রুটাকে এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাই তাহলে দেখো জেড এর দিকে এগিয়ে যাবে। আমি দেখাচ্ছি করে, এটা ওয়াই, এটা এক্স, আর এইটা হচ্ছে জেড। দেখো, ঠিক আছে? প্রত্যেকে দেখতে পাচ্ছ? আমি যদি এই দিক থেকে এই দিক ঘুরাই, দেখো এক্স থেকে এই পাশাপাশি এক্স থেকে ওয়াই এর দিক ঘুরাই, এইখান থেকে এই দিক ঘুরাই, অর্থাৎ এই যে, তাহলে দেখো স্ক্রুটা উপর দিকে যাচ্ছে, যাবে তো? তো এরকম অনেক ভেক্টর আছে যাদেরকে আমরা যদি রোটেট করি বা ঘূর্ণন অবস্থায় ইয়ে করি তাহলে তাদের অভিমুখটা কোন দিকে যায়? আমি ঘোরাচ্ছি এদিক থেকে এইদিকে, কিন্তু তার অভিমুখটা হচ্ছে কোন দিকে? এইদিকে। অর্থাৎ অক্ষ বরাবর, ঘূর্ণাক্ষ বরাবর
বা ঘূর্ণাক্ষের সমান্তরালে একদিক থেকে অন্য দিকে যাচ্ছে। এই ভেক্টরটা শেষও নাই আর শুরুও নাই, তাই এটাকে পোলার ভেক্টর এটা কি বলা আছে, অক্ষীয় ভেক্টর রয়েছে, এবং এটি অক্ষ বরাবর নির্দেশ করছে। আমি আবার বলছি, দেখো এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, তোমাদের পাশে ছবি রাখা আছে। এক্স থেকে ওয়াই এর দিকে যদি আমি একটা স্ক্রুকে ঘোরাই, এক্স থেকে ওয়াই এর দিকে, তাহলে স্ক্রুটা কি হবে জানো? স্ক্রুটা এইভাবে এগিয়ে যাবে। দেখো এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাচ্ছি, এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, উপর দিয়ে যাচ্ছে। এইগুলোকে, এই টাইপের ভেক্টরকে বলা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তো এই ভেক্টরের এক্সাম্পল কৌণিক বেগ, ওই কৌণিক কথা দিলে কৌণিক ত্বরণ, টর্ক, ঠিক আছে? এগুলো এগুলো সব হচ্ছে কি অক্ষীয় ভেক্টর, ঠিক আছে? তাহলে অক্ষীয় ভেক্টরগুলো ঘূর্ণনের সঙ্গে যুক্ত, আর এই যে পোলার ভেক্টর কোনো প্রকার ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়, এগুলো সব রৈখিক গতির সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাহলে এখন আমরা পড়লাম পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। এবারে আমরা ভেক্টরের শ্রেণী বিভাগটা দেখব। শ্রেণী বিভাগ মানে কি? যেমন ধরো একক ভেক্টর কাকে বলে, মানে ভেক্টরটা পড়াতে গেলে তো কতগুলো ডেফিনেশন বা কতগুলো রাশিকে আমাকে জানতে হবে, সেই রাশিগুলো নিয়ে পড়বো। যেমন ধরো সমান ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে, এক রেখীয় ভেক্টর কাকে বলে, সমতলীয় ভেক্টর কাকে বলে, এগুলো আছে অনেকগুলো। আচ্ছা, সমবিন্দু ভেক্টর কাকে বলে, ত্রিমাত্রিক ভেক্টর কাকে বলে, শূন্য ভেক্টর কাকে বলে, ইত্যাদি, ঠিক আছে? তাহলে প্রথম পড়ছি একক ভেক্টর। দেখো আমরা প্রথম পড়ব একক ভেক্টর। পর দেখে যাও একক ভেক্টর। আচ্ছা বলো তো, একক ভেক্টর কথাটার মধ্যে কি লুকিয়ে আছে? একক, এক নম্বর রাশিটাকে ভেক্টর হতে হবে, যে রাশিটা সম্পর্কে বলছি আমি সেটাকে ভেক্টর হতে হবে, আর তার মান হতে হবে একক, অর্থাৎ এক। তাহলে যদি কোনো ভেক্টরের মান এক হয় তাহলে সেই ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। এটা মনে রাখবে, যদি কোনো ভেক্টরের মান এক হয় তাহলে সেই ভেক্টরকে বলা হবে একক ভেক্টর, ঠিক আছে? আমরা তো জানি যে আমরা একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, এই যে এইটা হলো একটা ভেক্টর জ্যামিতি দিয়ে, এটা একটা ভেক্টর। তো এইটার মান যদি, এর দৈর্ঘ্য যদি একক হয়, এর দৈর্ঘ্য, এই যে ভেক্টরটা, এই ভেক্টর দৈর্ঘ্য যদি একক হয়, এটা বলতে পারি একক ভেক্টর। অথবা আর একটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হলো কি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা কি শিখলাম? আই ক্যাপ, জে ক্যাপ, এদের প্রত্যেকের মান এক, এদের প্রত্যেকের মান এক, এটা হলো একক ভেক্টর। এবারে হচ্ছে কি 2 নম্বর সমান ভেক্টর। সমান ভেক্টর, হ্যাঁ, একক ভেক্টর হয়ে গেল। কেউ বলতে পারো যে স্যার মাইনাস আই ক্যাপ কি একক ভেক্টর হবে? তো তোমাদের জানাবার জন্য বলে রাখি, মাইনাস আই ক্যাপ যখন লিখছো তখন এই যে মাইনাসটা কার সঙ্গে চলে যায় জানো? অভিমুখের সঙ্গে চলে যায়। তাহলে এর মান সমান মান ইন্টু অভিমুখ, আমরা জানি সমান ইন্টু অভিমুখ। কোন ভেক্টর সমান মান ইন্টু অভিমুখ জানো তো? তাহলে এর মান হচ্ছে এক আর অভিমুখ হচ্ছে মাইনাস আই ক্যাপ, মনে রাখবে। মানে এক্স অক্ষের বিপরীত দিকে এবং অভিমুখটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে, ঠিক আছে? তো সেই হিসেবে মাইনাস আই ক্যাপ হলো একটি একক ভেক্টর। আমি আবার বলছি, যখন কোনো ভেক্টর থাকে তাতে মান এবং অভিমুখের গুণফলের আকারে প্রকাশ করা হয়।
তাহলে এটা কিভাবে লেখা যাবে 1 ইনটু অভিমুখ কত, তাহলে বলবো x অক্ষের বিপরীত দিকে। x অক্ষের বিপরীত দিকে মানে তো এটাই বোঝায়, তার জন্য আমরা বলবো মাইনাস আই ক্যাপ অবশ্যই একটি একক ভেক্টর, কেন ওর মান হচ্ছে 1। এবার হচ্ছে সমান ভেক্টর। যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ একই হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলবো। যেমন ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর সমান এবং সমান্তরাল, তাহলে এই দুটো হলো সমান ভেক্টর। এরা যদি এ হয় এইটা, আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাকে এ আর বি হলো সমান ভেক্টর। এরপরে তোমাদের আছে কি বলো, এক রেখীয় ভেক্টর, বিপরীত ভেক্টর, এগুলো আছে। আচ্ছা বিপরীত ভেক্টর, বুঝে গেছে অনেকেই হয়তো নামটা শুনে সামান্য কিছু। বিপরীত ভেক্টর মানে একটা ভেক্টরের মান অভিমুখ এইদিকে আর একই মানের আরেকটা ভেক্টরের অভিমুখ এইদিকে। এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের মান একই কিন্তু অভিমুখ আলাদা। কি মান কিরকম না, মান বোঝাতে কোনো একটা ভেক্টরের মান বোঝাতে মড এরকম করা হয়, এটাকে মড মানে মডিউলাস। কোন ভেক্টরের মান আর এই ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ আলাদা। কি বললাম, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ বিপরীতমুখী, তাই এর নাম হলো বিপরীত ভেক্টর। এবারে হচ্ছে কি বলো, এক রেখীয় ভেক্টর। এক রেখীয় মানে কিন্তু একটা রেখায় থাকার কথা নয়, সব নামটা এক রেখীয়, কিন্তু এক রেখীয় ভেক্টর মানে একটা রেখায় সব আছে এরকম বলা ভুল। দেখবে ম্যাথে তোমাদের এগুলো শেখানো হয় কিছুটা। এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর কি আছে দেখো, এইটা 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 ইভেন এইটা, এগুলো সব এক রেখীয় ভেক্টর। এই যে এতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এক রেখীয় ভেক্টর। কেন, এরা পরস্পর সমান্তরাল, বিপরীতমুখী হলেও এক রেখীয় ভেক্টর। দেখো এইটা আর এইটা একটা রেখায় আছে হয়তো হয়তো, কিন্তু এইটা তো এক রেখায় নয়। বলো, এই দুটো তো এক রেখায় আছে কিন্তু এটা কি এক রেখায় আছে না, কিন্তু তা সত্ত্বেও এই চারটাই এক রেখীয়। যদি এরা পরস্পর সমান্তরাল বা বিপরীতমুখী হয় তাহলে এদেরকে এক রেখীয় ভেক্টর বলা হবে। ঠিক আছে, এবারে একতলীয় ভেক্টর। দেখো এইখানে এক রেখীয় ভেক্টর মধ্যে আমি একটা বাদ, এইটা এইটা শুধু এক রেখীয় নয়, এখানে ধরো এ বি সি ডি আর ই আছে, তাহলে ই এক রেখীয় নয়, ইটা এক রেখীয় নয়, বাকি সব এক রেখীয়। এবার 5 নম্বর একতলীয়। একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টরটা কি, একই তলে, এ দেখো এই যে বোর্ডটা আছে, বোর্ডের তলে সব ভেক্টরগুলো এঁকেছি, তাহলে এগুলো সব একতলীয়। অর্থাৎ মনে করো কোনো একটি তল এক্স ওয়াই তলে অনেকগুলি ভেক্টর একসঙ্গে আছে, এক্স ওয়াই একটা তলে অনেকগুলি ভেক্টর একসঙ্গে আছে, তাহলে তাকে আমরা একতলীয়, সেই ভেক্টরগুলিকে আমরা একতলীয় ভেক্টর বলবো। কেন, ওরা সবাই এক্স ওয়াই তলে আছে। কেউ যদি বলে যে এক্স জেড তলে অনেকগুলো ভেক্টর আছে, তাহলে তারা কি হবে, হ্যাঁ অবশ্যই এক্স জেড তলের সমস্ত ভেক্টরগুলো যারা এক্স জেড তলের সমান্তরালে আছে বা যারা এক্স জেড তলের উপর আঁকা হয়েছে তারা সবাই সমতলীয় বা একতলীয় ভেক্টর। ঠিক আছে, এবারে একতলীয় ভেক্টর দ্বিমাত্রিক হতে পারে, একতলীয় ভেক্টর দ্বিমাত্রিক হতেই পারে। এরপরে আছে কি ত্রিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর।
ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ভেক্টরটা মনে করো কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে গিয়ে আমার এক্স ওয়াই জেড তিনটাই অক্ষর লেগে যাচ্ছে। কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমাকে দেখো একটা ভেক্টর এরকম, এখানে কোনো একটা বিন্দু আছে, এটা একটা বাড়ির কোণ, বাড়ির কোণে এক্স ওয়াই জেড এক্স ওয়াই এবং জেড অক্ষ আঁকা হয়েছে। বাড়ির কোণে এক্স ওয়াই জেড অক্ষটা আমি আঁকতে পারি। এরপর বাড়ির ঠিক মাঝামাঝি কোনো একটা বিন্দু, এটা আছে পি বিন্দু, মূল বিন্দু থেকে এটা জয়েন করলাম। তাহলে এই যে ওপি বিন্দুটা, এই যে ওপি বিন্দুটা, এই বিন্দুটা ও ওপি রেখাটা, এই রেখাটা একটা ভেক্টরকে প্রকাশ করবে। এটা যেহেতু তিনটা মাত্রা আছে এতে, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে কোনো ভেক্টর, সেটাও। অর্থাৎ যে ভেক্টরটাকে প্রকাশ করতে গেলে এক্স ওয়াই জেড তিনটা মাত্রাই আমার প্রয়োজন হবে, তাকে বলা হবে ত্রিমাত্রিক ভেক্টর। আর এই ভেক্টরটা যেটা এঁকেছি, এটার একটা স্পেশাল নেমও আছে, অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর কি না, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে এটা কি লেখা যাবে, দেখো এটাকে লিখতে হবে ও, এই ভেক্টরটার নাম হচ্ছে ওপি, এরকম এই ভেক্টরটার নাম হচ্ছে ওপি, এরকম লিখতে হবে, ঠিক আছে। তো এইটাকে বলা হবে পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর, পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর, ঠিক আছে। তো দেখো এরপরে বাকি রইল শুধু শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, কোন ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে তাকে শূন্য ভেক্টর বলা হবে। যেমন ধরো আমি কোনো একটা মাঠে কোনো একটা বিন্দু থেকে চলতে শুরু করলাম, আবার পুরো মাঠটা ঘুরে এসে সেই বিন্দুতেই থামলাম, তাহলে আমার এখন সরণ কত হবে, শূন্য। তাহলে তখন আমি এটাকে সরণ ইকুয়াল টু শূন্য ভেক্টর বলবো। কেন, আমি তো একেবারে সরণ হয়নি তেমন নয়, কিন্তু তার মানটা শূন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত সরণ শূন্য থাকেনি, কোথাও সরণ আমার হয়েও ছিল, কিন্তু প্রথম এবং শেষ বিন্দু যেহেতু মিলে গেছে তাই শেষে গিয়ে হয়ে গেল সরণ শূন্য। তাহলে শূন্য ভেক্টর সেইগুলোকে বলবো যাদের মান শূন্য। এবার শূন্য ভেক্টর কেন প্রয়োজন হবে যদি আমি বলি তাহলেও হয়তো বুঝবে না, আর যদি না বলি তাহলেও হয়তো অনেকে বুঝবে না। দেখো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে শূন্য ভেক্টর কেন। দেখো একটা বস্তু গতিশীল আছে, তার ত্বরণ নেই, তার মানে কি সমবেগে চলছে। গতিশীল আছে কিন্তু ত্বরণ নেই, তার মানে সমবেগে চলছে। তখন আমরা লিখব বস্তুটির ত্বরণকে প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর লাগবে, ঠিক আছে। এই 0 ইন্টু n ক্যাপ এটা লিখব, ঠিক আছে। ত্বরণ সমান 0 n ক্যাপ এটা লিখব। আবার অনেক সময় দেখা যাচ্ছে দুটো ভেক্টরের যোগফল বা বিয়োগফল শূন্য, দুটো ভেক্টরের বিয়োগফল শূন্য, সেক্ষেত্রেও কিন্তু শূন্য ভেক্টরের প্রয়োগ আছে। যেমন PQ মাইনাস QP সমান আমরা লিখতে পারি 0। এখানে 0 না লিখে 0 n ক্যাপ লেখাটা বেটার ভেক্টরের ভাষায়। শূন্যটা লম্বাটে হয়। আচ্ছা, আর একটা ধরে নাও তোমার দুটো সমান্তরাল ভেক্টর আছে, এই দুটো ভেক্টর এদিকে এদের ক্রস গুণফল কিন্তু শূন্য হয়। এখনো পাওনি তোমরা, ভেক্টর পড়াতে এখনো আমরা ক্রস গুণফলে যেতে পারিনি। তো যখনই দুটো সমান্তরাল ভেক্টর, সমান্তরাল মানে বুঝতেই পারছো পরস্পর সমান্তরাল, বেগ ত্বরণ এরা সমান্তরাল হতে পারে, দুটো বেগ হতে পারে। তো দুটি সমান্তরাল ভেক্টর যখন তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট করা হবে, ক্রস প্রোডাক্ট বলে একটা ব্যাপার আছে, ক্রস প্রোডাক্ট করা হবে, তখন কিন্তু আমরা তাদের গুণফলটা শূন্য পাবো।
কোন ভেক্টরকে সেই ভেক্টর দিয়েই ক্রস প্রোডাক্ট করলেও শূন্য হয়, এটাকেও শূন্য ভেক্টর বলা যাবে। এই সব ক্ষেত্রেই তোমার শূন্য ভেক্টরের গুরুত্ব আছে। তাহলে শূন্য ভেক্টরের গুরুত্ব যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখবে, আমি আবার বলে দিচ্ছি, কোনো বস্তু যেমন সমবেগে চলছে তার ত্বরণ শূন্য, সেক্ষেত্রে কিন্তু শূন্য ভেক্টর লেখা যাবে। কোনো দুটি ভেক্টরের বিয়োগফল শূন্য, সেক্ষেত্রে কিন্তু বিয়োগফলের মান শূন্য ভেক্টর আকার লেখা যাবে। কোনো দুটি সমান্তরাল ভেক্টরের গুণফল, ক্রস গুণফল শূন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি লিখতে পারবো, শূন্য ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো। এরপরে আমাদের আছে লব্ধি ভেক্টর, ঠিক আছে। তাহলে তোমাদের বিশেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আবার একবার একক ভেক্টরটা, পজিশন ভেক্টরটা এটা বলবো আর কি। হ্যাঁ, দেখো আমি বলছি ভেক্টরের প্রকাশ কি করে করা হয়। আমরা সবসময় ভেক্টরের প্রকাশ কিভাবে করি, তাহলে ভেক্টরকে মনে করলাম একটা ভেক্টর এ, একটা ভেক্টর, একে প্রকাশ করা হয় কিভাবে। তোমরা দেখো এখান থেকে তোমার উত্তর হলো, প্রথমত এ এর মান লিখবো, এ এর মান ইনটু এ এর অভিমুখে একক ভেক্টর। এ যেদিকে দেখাচ্ছিল, এই যে এদিকে দেখাচ্ছে, তো এটার মান কত না এ, আর এদিকে অভিমুখে একক ভেক্টর কত এ ক্যাপ। তাহলে আমরা এই ভেক্টরটা লিখবো কিভাবে না এ ক্যাপ। দেখো এটা বুঝতে পারলে কিনা, কোন ভেক্টরকে লিখতে গেলে, প্রকাশ করতে গেলে তার মান এবং অভিমুখের গুণফলের আকারে প্রকাশ করা হয়। তা তার মানটাকে মডুলাস অফ এ লিখতে পারি, সেটাকে এ বলছি। তো এই যে রেখাটা এঁকেছি তীর চিহ্নযুক্ত সরলরেখা, তার দৈর্ঘ্যটা হচ্ছে তার মান, আর তার অভিমুখ হচ্ছে একক ভেক্টর। তাহলে এ ইন্টু একক। তাহলে এখন যদি একক ভেক্টরের মান বার করতে চাই তাহলে কি হবে, কোন ভেক্টর বাই তার মান। তাহলে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে। এইভাবে আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড বা 5 মিটার পূর্ব দিকে, তো 5 মিটার পূর্ব দিকে এই রাশিটিকে তার মান দিয়ে ভাগ করো, তার মান দিয়ে ভাগ করো, তাহলে 5 মিটার। তাহলে রইল কি, সমান রয়ে গেল পূর্ব দিকে। তাই এইটাই হলো কি একক ভেক্টর। পূর্ব দিকে কি রয়েছে, এখানে শুধু অভিমুখ রয়েছে, কোনো মান নেই। এখানে শুধু কি রয়েছে, অভিমুখ রয়েছে, কোনো মান নেই, ঠিক আছে। তো তাহলে এইটা হলো একক ভেক্টর। এবারে কেউ একজন তোমরা বলছিলে যে পজিশন ভেক্টরটা একবার বলে দিন, ঠিক আছে। তার পজিশন ভেক্টরটা কি, দেখো আমরা নির্দেশতন্ত্রটা পড়েছি, আগের চ্যাপ্টারে আমরা নির্দেশতন্ত্রটা পড়েছি। তা এটাকে যদি এক্স অক্ষ বলি, এটাকে ওয়াই অক্ষ বলবো, আর এটাকে জেড অক্ষ বলবো, ঠিক আছে। তো এই অবস্থায় পি হচ্ছে একটা বিন্দু, ত্রিমাত্রিক দেশে একটা পি হচ্ছে বিন্দু, তাহলে ওপি হচ্ছে আমার একটা ভেক্টর, ওপি হলো একটা ভেক্টর। তো ও থেকে পি বিন্দুতে যেতে গেলে আমার কটা পথে যেতে হবে, পি বিন্দু থেকে এক্স ওয়াই তলে একটা লম্ব টানো, পি বিন্দু থেকে এক্স ওয়াই তলে একটা লম্ব টানো, তারপর এক্স ওয়াই তলে লম্ব পেয়ে গেলে, যেখানে লম্ব পেলে সেখান থেকে আবার এক্স অক্ষের উপর একটা লম্ব টানো, এক্স অক্ষের উপর একটা লম্ব টানো। তাহলে আমরা এখন বলতে পারি ও বিন্দু থেকে বা মূল বিন্দু ও থেকে এক্স অক্ষ বরাবর আমরা কিছুটা দূরত্ব যাব, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমরা কিছুটা দূরত্ব যাব, তারপর এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে এবং ওয়াই অক্ষের সমান্তরালে আমরা কিছুটা দূরত্ব যাব, তারপর যেখানে পৌঁছাবো সেখান থেকে এক্স ওয়াই তলের সঙ্গে লম্বভাবে জেড অক্ষের সমান্তরালে কিছুটা দূরত্ব যাব।
তা এই অভিমুখটা কি? আই ক্যাপ। এই অভিমুখটা কি? জে ক্যাপ। আর এই অভিমুখটা কি? কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, প্রথমে কোথায় যাব? এক্স অক্ষ বরাবর, এই দেখো এক্স অক্ষ বরাবর বলে কি লিখলাম? অভিমুখটা। কত দূরত্ব যাব? এক্স দূরত্ব, প্লাস ওয়াই অক্ষ বরাবর বা সমান্তরালে কত দূরত্ব যাব? প্লাস যেখানে পৌঁছালাম সেখান থেকে আরো কত, জেড অক্ষ বরাবর বা জেড অক্ষের সমান্তরালে যাব কত দূর বলো? তাহলে জেড অক্ষের সমান্তরালে কত দূর যাব? জেড দূরত্ব দিয়ে পৌঁছাবো কোথায়? তাহলে এই যে গেলাম ও থেকে এতটা ঘুরে ঘুরে যে এখানে পৌঁছালাম, তাহলে মোট সরণ কত হলো? এইটা। আমি পৌঁছালাম এদিক দিয়ে, কিন্তু ও থেকে পি বিন্দুকে যদি যোগ করে দিই, প্রাথমিক এবং অন্তিম বিন্দুর সরাসরি যে সরলরৈখিক দূরত্ব যদি নির্ণয় করে নিই, বলো সেটা কি? সেটাকে আর বলতে পারি ওপি ভেক্টর বলতে পারি ওটাকে। এই যে আর বা ওপি ভেক্টর বলতে পারি একে। এই ভেক্টরটাই হলো কি? পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন কি? মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন কি? ঠিক আছে, এটাকে বলা হবে আর। ঠিক আছে, এবারে যদি বলে যে এই পজিশন ভেক্টরটার মান কত, এবারে যদি বলে এই পজিশন ভেক্টরটার মান কত, তাহলে তোমাকে কি বার করতে হবে? মড অফ আর। তোমরা জানো প্রথম রাশির বর্গ প্লাস ওয়াই অক্ষ বরাবর যত দূর যাবো তার বর্গ প্লাস জেড অক্ষ বরাবর যত দূর যাবো তার বর্গ। ঠিক আছে, এই হলো মান। তাহলে পজিশন ভেক্টরটা বোঝা গেল এবারে। তাহলে এখন পড়বো ভেক্টরের যোগ বা লব্ধি ভেক্টর। যদি দুটো ভেক্টর আছে তাদের যোগ করলাম, এদের যোগফলটাকে অন্য একটা ভেক্টর দ্বারা প্রকাশ করা যাবে, তাহলে ওই যে ভেক্টর দ্বারা দুই বা ততোধিক, দুটোই হবে এমন কোনো কথা নয়, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে মানে এবং অভিমুখে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে, সেই তৃতীয় ভেক্টরটা কে বলা হবে কি? লব্ধি ভেক্টর। তাহলে ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যোগ করার পরে শেষে আমরা যে ভেক্টরটা পাবো, যা দিয়ে ওই আগের সমস্ত ভেক্টরগুলির লব্ধিকে বা ভেক্টরগুলির যোগফলকে আমরা প্রকাশ করতে পারবো, সেই ফাইনাল ভেক্টরটাকে বলা হবে কি? রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। এবং এই প্রসেসকে বলা হবে, পদ্ধতিকে বলা হবে ভেক্টরের যোগ। যেমন ধরো, আমি আবার বলছি, ধরে নাও দুটো ভেক্টরের সম্মিলিত ক্রিয়া হচ্ছে, দুটো বল দুদিকে ক্রিয়া করছে, হতে পারে তো? যেমন ধরে নাও, এটা এক্সাম্পল না হলে বোঝানো যাবে না, দুবার তো বললাম, F1 আর F2 দুটো বলে মিলে টানছে কোন একটা বস্তুকে, বা ধরো একটা নৌকা আছে, এটা একটা নৌকা, নৌকাটাকে দুটো বলে দুদিক থেকে দুজন মাঝি টানছে, আর এটা হচ্ছে নদী, এটা নদী, নদী নৌকাটাকে এদিকে টেনে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো? তাহলে নৌকাটা কি এর দিকে চলে গেল, F1 এর দিকে চলে গেল না? নৌকাটা কি F2 এর দিকে গেল না? নৌকাটা কোন দিকে যাবে বলো? এদিকে যাবে, ঠিক কি না? নৌকাটা F1 বলের দিকেও গেল না, নৌকাটা F2 বলের দিকেও গেল না, নৌকাটা এগিয়ে গেল এই দিকে। অর্থাৎ আমরা বলতে পারি
দুটি বল দুদিকে ক্রিয়া করলেও এদের যোগফলটা, এদের মোট মোট ক্রিয়াটা হচ্ছে কোন দিকে না এই যে এইদিকে এফ এর দিকে, মোট ক্রিয়াটা হচ্ছে এফ এর দিকে। তো এই এফটাকে বলা হবে F1 এবং F2 এর লব্ধি বল। ঠিক আছে, ঠিক একইভাবেই বলবো যদি দুটি ভেক্টরের সম্মিলিত মোট ক্রিয়াটা কোনো একটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, দুটি ভেক্টরের সম্মিলিত ক্রিয়া বা ফলাফল যদি একটি মাত্র ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই যে একটি মাত্র ভেক্টরকে বলা হবে আগের দুটি ভেক্টরের লব্ধি। এবার দুটোর জন্য হতে পারে, সেটা তিনটার জন্য হতে পারে। ধরে নাও এইদিকে দড়ি দিয়ে টানছে, আরো কেউ 3-4 জন দড়ি দিয়ে টানছে এদিকে, F3 F4 টানছে, F1 F2 F3 F4 সবাই টানছে, কিন্তু নৌকাটা কি পাড়ে উঠে যাবে না, যেদিকে যেমন বল প্রয়োগ হয় সেদিকে যাবে। ওরা এমন ভাবে টানছে যাতে নৌকাটা নদী বরাবর চলে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি লব্ধি ভেক্টর। নেক্সট, এটা হচ্ছে ভেক্টরের যোগ বা লব্ধি। তো লব্ধি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, যেমন দেখো আমি ভাষায় বলছি, এ ও বি ভেক্টরের লব্ধি, এ ও বি ভেক্টরের এ ও বি ভেক্টরের লব্ধি। ঠিক আছে, যদি বলা হয় এ ও বি ভেক্টরের লব্ধি সি, ঠিক আছে, তাহলে কি বলতে হবে জানো, সি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ এবং বি ভেক্টর লব্ধি কি বললাম, সি। তাহলে লেখা হবে গণিতে কিভাবে লেখা যাবে, এইভাবে। ঠিক আছে, এটা হলো ইকুয়েশন আকারে। এইবারে যেহেতু তোমরা বলছো যে লব্ধি পাওয়া গেছে বা যোগ করা গেছে, ভেক্টরের যোগ করা গেছে, তাহলে কি ভেক্টরের বিয়োগ হয়? তাহলে ভেক্টরের বিয়োগ তোমাদের কথা মতো আমি এটাও আলোচনা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগ কিভাবে লেখা যাবে দেখে নাও একটু। অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগ কিভাবে লেখা যাবে দেখো। তাহলে আমি বলছি এ ও বি ভেক্টরের বিয়োগ, যদি আমি বলি এ ও বি ভেক্টরের বিয়োগফল, তাহলে আমি কি লিখবো জানো? তাহলে আমি লিখবো বিয়োগফল সি। তাহলে আমাকে লেখা উচিত সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। লিখতে হবে তো, আমরা এটাকে লিখবো এ প্লাস অফ মাইনাস বি। কি লিখবো জানো এখন? এটা লিখবো সি সমান হবে এ ও বি এর বিপরীত ভেক্টরের যোগফল। ঠিক আছে, এ ও বি এর বিপরীত ভেক্টরের যোগফল লিখবো। আমরা কিন্তু এই বিয়োগফলটা করবই না, অর্থাৎ আমরা কোনোভাবেই আর বিয়োগফল শিখবো না, আমরা যোগফল শিখে শিখেই চলে যাব। কথাটা বোঝা গেল? আমাদেরকে যদি বলে এ ও বি ভেক্টরের বিয়োগফল হলো সি, তাহলে আমার লেখা উচিত কি সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। কিন্তু আমরা যোগ জানি, আমরা ঘুরিয়ে কথা বলতে জানি, তাহলে এ প্লাস মাইনাস বি, এটা ঘুরিয়ে কিভাবে বলবো? এ এবং বি এর বিপরীত ভেক্টরের যোগফল বলতে পারি কি না? এইটা। তাহলে দেখো এটা হলো, অর্থাৎ বিয়োগ, ভেক্টরের বিয়োগ আমরা করব না বা শিখবো না। ভেক্টরের বিয়োগ হয় না বলতে পারি, তাহলে ভেক্টরের বিয়োগ করছি না। এবারে দেখো ভেক্টরের যোগটা কিভাবে করা হয়। আমরা জানি
দুটো ভেক্টরকে তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করে দিতে পারি, তাহলে যে লব্ধি ভেক্টরটা সেটাও তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে তাদের লব্ধিটা আমি বলে দিই, দেখা যাক। মনে করলাম জ্যামিতিক পদ্ধতিতে, এটা দেখো জ্যামিতিক পদ্ধতি, ওটা ছিল গাণিতিক পদ্ধতি। আগে যেটা বলছিলাম না a প্লাস বি ইকুয়াল টু সি, এটা ছিল গাণিতিক পদ্ধতি। এবারে জ্যামিতিক পদ্ধতি দেখো। মনে করো এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো যোগ করতে হবে। তাহলে আমরা এ স্কেল দিয়ে, একটা স্কেল দিয়ে এ কে মেপে নেব, দিয়ে এ এর সমান্তরাল, আমি যা বলছি সেটা শুনবে, এ কে স্কেল দিয়ে মেপে নিলাম, তারপর এ এর সমান্তরাল এখানে একটা রেখা টানলাম, এটাই হয়ে গেল এ, এটাই হয়ে গেল এখন আমার এ এর সমতুল্য। ঠিক একইভাবে বি এর সমান রেখা আমরা এখানে স্কেল দিয়ে এঁকে দিলাম, বি এর সমান এবং সমান্তরাল রেখা টানলাম। এইবারে বলছে এ আর বি এর যোগফল চাই। আমরা বিটাকে এমনি সোজা নাও নিতে পারি, বিটা এরকম হতে পারতো, ঠিক আছে? তাহলে আমার এখানে বিটা কেমন হবে? এরকম হবে। এবারে বলেছে এ আর বি এর লব্ধি, ঠিক আছে? এ আর বি এর লব্ধি, তাহলে তৃতীয় আরেকটা রেখা টানো, এইটা তৃতীয় আরেকটা রেখা টানলাম, এই যে এইটা সি, এইটা হলো এ প্লাস বি। কেন? সি হলো গিয়ে কত বলবো, সি হলো গিয়ে এ প্লাস বি, অর্থাৎ এই রেখাটা যদি একটা ভেক্টরকে আর এই রেখাটা যদি আরেকটা ভেক্টরকে প্রকাশ করে, কি বললাম? এই রেখাটা একটা ভেক্টরকে প্রকাশ করছে আর এই রেখাটা আরেকটা ভেক্টরকে প্রকাশ করছে, তাহলে বিপরীত দিক দিয়ে, মানে দেখো এইদিকে এদিকে যাচ্ছিল না, বিপরীত দিক দিয়ে উল্টো রেখাটা এদের দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। এ প্লাস বি বলা যাবে সি ইকুয়াল টু এ প্লাস বি, এইভাবে প্রকাশ করা হচ্ছে। এবারে যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তো সাধারণভাবে বোঝো, ও বিন্দু থেকে বি বিন্দু আর ই বিন্দু, দেখো ও বিন্দু থেকে একজন ব্যক্তি প্রথমে ডি বিন্দুতে গেল, এটা বোঝাবার জন্য বলছি। ও বিন্দু থেকে একটা ব্যক্তি প্রথমে ডি বিন্দুতে গেল, তাহলে এ দূরত্ব গেল বা এ সরণ হলো, তারপর ডি থেকে ওই ব্যক্তি আবার ই বিন্দুতে গেল, তাহলে এবারে সরণ হলো ডিই। তাহলে বলো মোট সরণ কত? এই দুটোর যোগফল এইভাবে লিখতে হবে, এ প্লাস বি, দুটো সরণের ভেক্টর যোগফল। কি সরাসরি যোগ হবে? হবে না, কিন্তু আমরা বলবো প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুকে সরাসরি যদি যোগ করে দিই, সরাসরি যদি যোগ করে দিই, তাহলে ওই হলো মোট সরণ, তাহলে ওই হলো মোট সরণ। তাহলে এইটা এখন বলবো এই সরণটা হচ্ছে আগের দুটো সরণের ভেক্টর যোগফল। এই সরণটা হলো কি? আগের দুটো সরণের এ এবং বি এর ভেক্টর যোগফল, এটা বলা যাবে, ঠিক আছে? এবারে আমরা তার এরপরে পড়বো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং তার প্রমাণ, ঠিক আছে? ভেক্টরের ত্রিভুজ সূত্র, হ্যাঁ, ভেক্টরের লব্ধির, ঠিক আছে? ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র, যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র, তাহলে এখানে কি বলা আছে শুনে নাও। যদি দুটো ভেক্টর, ধরে নাও দুটো ভেক্টর, দুটো ভেক্টর জ্যামিতিক ভাবে আমরা, এটা জ্যামিতিক যোগ কিন্তু, হ্যাঁ, তো ভেক্টরের দুটো ভেক্টরকে আমরা দুটো সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি যাদের তীর চিহ্ন আছে, দুটি তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা দুটি ভেক্টরকে দুটি তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে মনে করলাম এইটা একটা ভেক্টর, মনে করলাম
এটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। তাহলে এটা হয়ে গেল এ ভেক্টর আর এইটা হয়ে গেল বি ভেক্টর। আমরা বড় ছোট সব হাতে যে কোনো ইয়ের ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হলো এ ভেক্টর, এটা বি ভেক্টর। কেউ কেউ কোনো বই এটাকে বি ভেক্টর দিয়েছে, কোনো বই এটাকে কিউ ভেক্টর দিয়েছে, আর এটাকে রেজাল্টেন্ট আর ভেক্টর দিয়েছে। আর আমরা এ বি সিও লিখতে পারি। তোমরা যদি বলো যে স্যার পি কিউ, তাহলে এটা পি ভেক্টর আর এটাকে দিতে পারি কিউ ভেক্টর। তোমরা এটা এ বি ভেক্টর দিয়েও করতে পারো। এরপর দেখো, তাহলে বলা হয়েছে এবারে এই দুটো, এই যে এই ভেক্টরের প্রথম বিন্দু আর ওই শেষ দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যোগ করলে আমরা আরেকটা সরলরেখা পাবো। পাবো কিনা আরেকটা সরলরেখা? পাবো। তাহলে এইটাকে বলা হচ্ছে আর, এটা আরেকটা ভেক্টর। এবার এদের মধ্যে সম্পর্কটা কি? আমরা একটু আগেই শিখেছি যে দুটি ভেক্টরকে এইভাবে সরণ হলে এদের যোগফলের আকারে আর কে লেখা যায়। তো ত্রিভুজ সূত্র কি বলছে সেটা শুনে নি, তারপর লিখব। যদি ত্রিভুজ সূত্র বলছে, যদি ভেক্টরের একই ক্রমে গৃহীত দুটি বাহুকে, একই ক্রম মানে বুঝতে পারছো? দেখো সব এই দুটো কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। এদিকে যাওয়া মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে না? বলো, পি কিউ কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার। আমি ত্রিভুজটাকে এইভাবে রাউন্ড দিয়ে দিলাম। এইবারে বলো পি কিউ কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, তাহলে কোন ত্রিভুজের একই ক্রমে মানে এই যে 1 2 এইদিকে একই ক্রমে গৃহীত পরপর গৃহীত দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি। আচ্ছা, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? বলো, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? এসি। এটা কোন দিকে যাচ্ছে? এই উল্টো দিকে ঘোরাচ্ছে। এসি কোন দিকে যেতে চেষ্টা করছে? দেখো, উল্টো দিকে ঘোরাবার চেষ্টা করছে না, ঘড়ি কাঁটার দিকে। তাহলে এই যে তৃতীয় বাহুটা, এই তৃতীয় বাহুটা নাকি এদের লব্ধিকে প্রকাশ করবে। কি বলছে? আবার বলছি, যদি কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে, যেমন ধরো পি আর কিউ, মানে এবং অভিমুখে প্রকাশ করা গেছে। এই বাহুটা এবি বাহুটা প্রকাশ করেছে পি ভেক্টরকে আর বিসি বাহুটা প্রকাশ করেছে কি? কিউ ভেক্টরকে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? এসি। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা? এসি। এই এসি বাহুটা নাকি এদের লব্ধিকে প্রকাশ করবে। তাহলে কি লেখা যাবে ভেক্টরে? এসি সমান এবি প্লাস বিসি, বা এটাকে বলতে পারি আর সমান পি প্লাস কিউ। ঠিক আছে, এটা হলো ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রে এটা হলো জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করতে পারবো এবং দেখাতে পারবো এগুলো। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের ত্রিভুজের সামান্তরিক সূত্র আছে, একটা ভেক্টর যোগের একটা সামান্তরিক সূত্র আছে। ঠিক আছে, সামান্তরিক সূত্রটা একই রকম, এইরকমই। ঠিক আছে, তাহলে দেখ, আচ্ছা ত্রিভুজ সূত্রটা সবাইকে আর বোঝা হয়ে গেছে। দেখো, তাহলে সামান্তরিক সূত্রটা বলবো আর শেষ করব। তোমাদের প্রশ্ন অনুযায়ী আমাকে দেখাতে হচ্ছে যে বিসি বাহুটা এই রকম না হয়ে এইদিকে, বিসি বাহুর তীর চিহ্নটা যদি এইদিকে না হয়ে এইদিকে হতো তাহলে কি হতো? দেখো, বিসি বাহুর তীর চিহ্নটা যদি এইদিকে হতো তাহলে আমরা ওইখানে ভেক্টরটা নিতাম না, এখানে ভেক্টরটা নিতাম না। কোথায় নিতাম? যাতে এটি ত্রিভুজ সম্পূর্ণ করতে পারে সেই রকম এ বি যেখানে শেষ হলো সেখানে ভেক্টরটার প্রথম বিন্দু। দেখো, প্রথম ভেক্টরটা যেখানে শেষ হয়েছে সেইখানে দ্বিতীয় ভেক্টরটা শুরু হয়েছে, সেইখানে দ্বিতীয় ভেক্টরটা শুরু হবে, এটা নয় তারপর যাবে।
তাহলে দ্বিতীয় ভেক্টরটা বিসি, বিসি এর শুরু স্টার্টিং পয়েন্ট হচ্ছে বি। বোঝা গেল? এইভাবে করতে হবে। তাহলে এখন বলো একই ক্রমে গৃহীত বাহু দুটো কোনটা? এবি আর বিসি, এই তো আছে, নিয়মে কোনো চেঞ্জ হবে না। আর বিপরীত ক্রমে গৃহীত দ্বিতীয় বাহু কোনটা? এসি। তাহলে এসি সমান এবি প্লাস বিসি। আর সমান, এটাকে আর বলা যাবে, এটাকে পি বলছি, এটাকে কিউ বলছি, বাস এই তো। এবারে সামান্তরিক সূত্রটা বলে দিই, দিয়ে শেষ করব। ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র, একই সূত্র, কিচ্ছু নেই। যদি কোন সামান্তরিকের, সূত্রটা শুনবে, যদি কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, সন্নিহিত মানে বোঝো একই কোণের দুদিকে দুটি বাহু, যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করা যায়, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, দাঁড়াও আসছি। কি বললাম দেখো, ওইটাকে লিখে বলছি, হ্যাঁ একে বলছি, মনে করলাম এটা একটা বাহু সামান্তরিকের আর এটা একটা বাহু। তাহলে এই সামান্তরিকটা সম্পূর্ণ করে দিই আগে, তারপরে বোঝাবো। এটা একটা সামান্তরিক, বলা যায় এ বি সি ডি, এইটা একটা সামান্তরিক। তাহলে সন্নিহিত বাহু এবি, এই যে এইটা, এটা একটা ভেক্টরকে প্রকাশ করছে, আর এডি এটা একটা ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে বলো এই দুটো সন্নিহিত বাহু বটে কিনা? এডি আর এবি সন্নিহিত বাহু। তাহলে এই দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করছে। তাহলে বলেছে, কি বলেছে, যে এই দুটি বাহুর ছেদবিন্দু কোথায় বলো? এডি এবং এবির ছেদবিন্দু এইটা, এই ছেদবিন্দুগামী কর্ণ কোন কর্ণটা হবে? এইটা, এই কর্ণটা হবে হ্যাঁ এসি। এই কর্ণ নাকি এদের লব্ধির মান এবং অভিমুখ প্রকাশ করবে, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস এডি। এসিটাকে আর বলছি, আর সমান পি প্লাস কিউ। ঠিক আছে এটা। এবারে কি করে এটা সম্ভব? দেখো এটা ত্রিভুজ সূত্রই আছে, অন্যভাবে বলা হয়েছে। আমরা কোনো ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে পাশাপাশি সামনে পেছনে ওপরে নিচে সরাতে পারি। যেমন দেখো এডি, এডি এই বাহুটা মানে কিউ, কিউ ভেক্টরকে আমি সরিয়ে বিসির উপর নিয়ে আসতে পারি, বলো তো এখানে নিয়ে আসতে পারি কিনা? এডি বাহুকে এদিকে যদি পাশাপাশি সরাই তাহলে বিসিতে এসে মিলে যাবে, এই দুটো সমান ভেক্টর তো, ঠিক আছে। তাহলে এখন দেখো এ বি সি, এবিসি এই ত্রিভুজের কথা ভাবো, এই ত্রিভুজে তো ত্রিভুজ সূত্র মিলে গেল, মিললো না? এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ সূত্র হয়ে গেল কিনা? একই ক্রমে গৃহীত দুটি বাহু এবি এবং বিসি এর যোগফল বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর যোগফল হলো কিনা? হয়ে গেল। অর্থাৎ সামান্তরিক সূত্রটা ওই ত্রিভুজ সূত্রের বিকল্প রূপ ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এই দুটো সূত্র পড়বে, পরের দিন আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন শিখবো কিভাবে এই সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রে গণিতের আকারে প্রকাশ করা যায়। এগুলো তো জ্যামিতি দ্বারা প্রকাশ করলাম, এবারে গণিতের আকারে প্রকাশ করব। ঠিক আছে, আজকে থাক তাহলে।